এর আগের দিনের ক্লাসে আমি কর্মধারায় সমাসের তিনটে ভাগ আলোচনা করেছিলাম। সাধারণ কর্মধারায়, উপমান কর্মধারায় আর উপনীত কর্মধারায়। আজ আমার আলোচনার প্রথম বিষয়টি হলো মধ্য পদলোপী কর্মধারায়। মধ্য পদলোপী কর্মধারায়। আজ মধ্য পদলোপী কর্মধারায় আলোচনার মধ্যে দিয়ে আমাদের ক্লাস শুরু হবে। মধ্য পদলোপী কর্মধারায়, এই নামটার মধ্যে কিন্তু এই সমাসের বিশেষত্ব লুকিয়ে রয়েছে। কি বলছে? মধ্য পদলোপী মানে মাঝখানের পদ লোপ পেয়ে যায়। তার মানে যদি মধ্য পদলোপী কর্মধারায় সমাসের সংজ্ঞা আছে, তাহলে আমরা কি লিখব? যে কর্মধারায় সমাসের মাঝখানের পদ লোপ পেয়ে যায় তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারায়। আমি উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে। আমি লিখলাম সাহিত্য বিষয়ক সভা। আমি আরেকটা লিখলাম মৌ সঞ্চয়কারী মাছি। আমি আরেকটা লিখছি প্রাণী বিষয়ক বিদ্যা। আমি আরেকটা লিখলাম হস্ত চালিত শিল্প। তাহলে দেখো এই চারটে উদাহরণ খেয়াল করো। পূর্বপদ কোনটা? এটা হলো পূর্বপদ। তাহলে পূর্বপদে কি কি আছে? সাহিত্য, মৌ, প্রাণী, হস্ত, এই চারটি পূর্বপদ। এটা পরপদ। পরপদে কি কি আছে? সভা, মাছি, বিদ্যা, শিল্প। তাহলে এটা কি? মধ্যবর্তী পদ। তাহলে মধ্যবর্তী পদে কি কি রয়েছে? বিষয়ক, সঞ্চয়কারী, বিষয়ক, চালিত। এগুলো হলো আমাদের মধ্যবর্তী পদ। তো মধ্য পদলোপী কর্মধারায় সমাস আমি কি বলেছিলাম? যে মাঝখানে পদ লোপ পেয়ে যায়। যখন ব্যাস বাক্য থেকে সমস্ত পদ গঠিত হয় বা সমাসবদ্ধ পদ গঠিত হয়, তখন সেই পদে মধ্যবর্তী পদটা থাকে না, লোপ পেয়ে যায়। তাহলে এখানে দেখো কি হবে? সাহিত্য বিষয়ক সভা। কি হবে? সাহিত্য সভা। মৌ সঞ্চয়কারী মাছি। মৌ মানে হলো মধু। তাহলে মধু সঞ্চয় করে যে মাছি, তাকে আমরা কি বলি? মৌমাছি। আচ্ছা, প্রাণী বিষয়ক বিদ্যা কি হয়? প্রাণী বিদ্যা। আবার হস্তচালিত শিল্প কি হয়? হস্তশিল্প। তাহলে দেখো আমরা এখানে প্রত্যেকটি উদাহরণে দেখছি যে মাঝখানের যে পদ, সেই পদ লোপ পেয়ে গিয়ে আমাদের সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি গঠিত হচ্ছে। তাই এইগুলি সবকটি হলো মধ্য পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ। মধ্য পদলোপী কর্মধারায় সমাসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে এই সমাসের যে পূর্বপদ ও পরপদ থাকে, পূর্বপদ ও পরপদ সাধারণত কি হয়? সাধারণত শূন্য বিভক্তি হয়। শূন্য বিভক্তি হয়। এক্ষেত্রে তোমরা খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো যে সাহিত্য এটা পূর্বপদ, সভা পূর্বপদ, পরপদ, মৌ পূর্বপদ, মাছি পরপদ, প্রাণী পূর্বপদ, বিদ্যা পরপদ,
হস্ত পূর্বপদ, শিল্প পরপদ। এখানে প্রত্যেকটি পূর্বপদ ও পরপদের সঙ্গে দেখো শূন্য বিভক্তি যুক্ত আছে। এটা একটি মনে রাখার কৌশল তুমি বলতে পারো যে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের প্রথম শর্ত হলো মাঝখানের পদ লোপ পেয়ে যায়, এবং দ্বিতীয় যেটা মনে রাখতে হবে যে এই সমাসের পূর্বপদ ও পরপদগুলি সাধারণত শূন্য বিভক্তি হয়ে থাকে। এইগুলো আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাসের আলোচনা। এইবার আমরা যাব রূপক কর্মধারয় সমাসে। এইবার আমরা যাব রূপক কর্মধারয় সমাসে। রূপক কর্মধারয় সমাস কি, যে আমরা সবাই জানি যে মনে রাখি যে রূপ মাঝখানে ব্যাস বাক্যে রূপ থাকতে গেলে সেটা রূপক কর্মধারয় সমাস। এটা প্রথমত আমরা এইভাবেই চিনতে শিখি রূপক কর্মধারয় সমাসকে। লিখছি আমি রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? আচ্ছা, পরীক্ষাতে যে সংজ্ঞা আছে রূপক কর্মধারয় সমাস কাকে বলে, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে কর্মধারয় সমাসে উপমেয় ও উপমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলে রূপক কর্মধারয়। দেখবা যে ব্যাকরণ বইগুলিতে শুদ্ধ ভাষায় রূপক কর্মধারয় সমাসের সংজ্ঞা এটাই লেখা থাকে যে কর্মধারয় সমাসে উপমেয় ও উপমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারয়। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম উপমেয় কি আর উপমান কি। আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি উপমেয়। উপমেয় মানে যাকে তুলনা করা হয়, মানে মূল বস্তুটা। যাকে তুলনা করা হয়। আর উপমান কি? উপমান যার সাথে তুলনা করা হয়। উপমেয় কি? যাকে তুলনা করা হয়, আর উপমান হলো যার সাথে তুলনা করা হয়। এই জিনিসটা আমরা এর আগের ক্লাসে জেনেছি। রূপক কর্মধারয় সমাসের যে সংজ্ঞাটা আমরা দেখলাম যে উপমেয় ও উপমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারয়। আমরা ভুলে গেলাম এই সংজ্ঞাটা, আমরা এই সংজ্ঞাটা জানি না। আমরা সহজভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। অভেদ কল্পনা, উপমেয়, উপমান এত কিছু আমরা সাইডে রেখে সোজাভাবে প্রথমে বোঝার চেষ্টা করব। যে রূপক কর্মধারয় সমাসে কি হয়, প্রথমত মনে রাখতে হবে, ব্যাস বাক্যে রূপ নামক পদের আশ্রয় নিতে হবে। রূপ নামক পদের সাহায্য নিতে হবে। কি বলে যে রূপক কর্মধারয় সমাসের যে ব্যাস বাক্যগুলো তৈরি হয় সেই ব্যাস বাক্যের এই রূপ নামক পদের সাহায্য নিতে হবে, মানে এই রূপ নামক পদ সেই ব্যাস বাক্যে থাকে। 2 নাম্বার, রূপক কর্মধারয় সমাসের পূর্বপদে থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোথায় থাকে? পূর্বপদে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, মানে কোনটাকে আমরা বলি যে বস্তুবাচক বা গুণবাচক বিশেষ্যগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর পরপদে থাকে নরমাল নাউন, মানে সাধারণ বিশেষ্য পদ।
অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে পূর্ব পদে, পরপদে থাকে নরমাল নাউন। আমি এটা বুঝতে পারলাম না, এটাকেও আরো সহজভাবে আমরা বুঝবো। অদৃশ্য প্লাস দৃশ্য মানে যে রূপক কর্মধারয় সমাসে পূর্ব পদে যে বিষয়টা থাকে সেটা হয় অদৃশ্য বিষয় মানে চোখে দেখা যায় না, আর পরপদে যে বিষয়টি থাকে সেটা হয় দৃশ্যমান বিষয় মানে চোখে দেখা যায়। আমি একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপার তোমাদের কাছে পরিষ্কার হবে। আমি এটা মুছে দিলাম। মন মাঝি, দেখো মন মাঝি, এখানে পূর্বপদ কোনটা? পূর্বপদ হলো এই যেটা, আর পরপদ কি? মাঝি, তাই তো? পূর্বপদ মন, পরপদ মাঝি। তাহলে দেখো আমি কি বলেছিলাম, পূর্বপদে অদৃশ্য, পূর্বপদের বিষয়টা কি? মন, মন কখনো চোখে দেখা যায় না, এটা অদৃশ্য। আর পরপদ মাঝি, মাঝিকে আমরা চোখে দেখতে পাই। তাহলে কি হচ্ছে দেখো, অদৃশ্য প্লাস দৃশ্য, তার মানে আমরা পূর্বপদে যে বিষয়টা পেলাম সেটা অদৃশ্য এবং পরপদে যে বিষয়টা পেলাম সেটা হলো দৃশ্য। তাহলে এটা রূপক কর্মধারয় সমাস হবে। আর রূপক কর্মধারয় সমাস হতে গেলে ব্যাস বাক্যে কি করতে হবে? রূপ এই পদটি আশ্রয় নিতে হবে। তাহলে কি লিখতে হবে? মন রূপ মাঝি। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। আশা লতা, এখানে দেখো পূর্ব পদে রয়েছে আশা আর পরপদে রয়েছে লতা। আশা মানে হোপ, এখানে আশাকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না, আর লতাকে কিন্তু চোখে দেখা যায়। তাহলে এটাও কি? অদৃশ্য দৃশ্য। তাহলে এটা রূপক কর্মধারয়। তাহলে মাঝখানে শুধু একটা রূপ বসিয়ে দিলে কিন্তু এটা ব্যাস বাক্য তৈরি হয়ে যাবে। আশা রূপ লতা, আশা লতা। এবার এই সংজ্ঞাটাতে চলে এসো, উপমেয় আর উপমান, এই দুটোর মধ্যে কি হচ্ছে? অভেদ কল্পনা, মানে একটা কাল্পনিক কল্পনা করা হচ্ছে। উপমেয় কাকে বলা হয়? আমরা উপমেয় যে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় সেটাকে বলা হচ্ছে উপমান। এখানে দেখো মন মাঝি, এখানে মনকে মাঝির সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে মনটা হলো কি? মনটা হলো উপমেয়, আর মাঝি কি? মাঝি হলো উপমান। মনকে মাঝির সঙ্গে তুলনা করা হচ্ছে কোন অর্থে? যে মাঝি যেমন এক ঘাট থেকে বা এক নদী, এক ঘাট থেকে অন্য ঘাটে অবাধে বিচরণ করতে পারে, আমাদের মনও কিন্তু ঠিক তেমনই, আমাদের মনও কিন্তু সব জায়গায় অবাধে বিচরণ করতে পারে। এই অর্থে এখানে মনকে মাঝির সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমরা এই সংজ্ঞা হিসাবে যদি দেখি তবুও মিলছে। দেখো যে পূর্ব পদে থাকবে উপমেয়, মনটা উপমেয়, আর পরপদে থাকবে উপমান, মাঝিটা হলো উপমান। তাহলে আশা করি তোমরা রূপক কর্মধারয় সমাসটা বুঝতে পেরেছো। এইটা সব থেকে মনে রাখা আমার মনে হয় খুব ইজিলি এবং সহজে মনে থাকবে, যে পরপদে থাকবে অদৃশ্য এবং পূর্ব পদে থাকবে অদৃশ্য বিষয়, আর পরপদে থাকবে দৃশ্য বিষয়। পরীক্ষাতে যদি তোমাকে মনে করো আশা লতা বললো যে এই শব্দটির ব্যাস বাক্য নির্ণয় করে সমাস লেখো, তাহলে তোমরা কোথায় দেবা? আশা লতা, পূর্বপদ আশা, পরপদ লতা। আশা চোখে দেখা যায় না, আর লতা চোখে দেখা যায়। লতা মানে ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। তাহলে আশা লতা, আশাটা হলো চোখে দেখা যায় না, অদৃশ্য, লতা চোখে দেখা যায়, দৃশ্য। তাহলে অদৃশ্য, পূর্ব পদে যদি অদৃশ্য বস্তু থাকে আর পরপদে যদি দৃশ্যমান বিষয় থাকে তবে সেটা রূপক কর্মধারয় সমাস হয়। তাহলে তোমরা কিন্তু খুব ইজিলি ব্যাস বাক্যটা করে দিতে পারবে। আশা করি রূপক কর্মধারয় সমাস তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাব তৎপুরুষ সমাসে। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস আর কর্মধারয় সমাস শেষ হয়ে যাবে। এবার আমরা যাব তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাসে এবার আমরা যাব। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস কাকে বলে? পূর্ব পদে বিভক্তি চিহ্ন লোপ পাবে, পূর্ব পদে বিভক্তি চিহ্ন
পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পায় আর পরপদের অর্থ প্রাধান্য পায়। এই দুটো জিনিস মনে রাখতে হবে যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পায় আর পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে যদি পরীক্ষাতে আছে তৎপুরুষ সমাস কাকে বলে, তাহলে আমরা লিখব যে সমাসে পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আমি আরেকবার সংজ্ঞাটা বলছি, যে সমাসে পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আমি এখানে একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। আমি এখানে লিখলাম রথকে দেখা। আমি যদি এটাকে একটু ভাঙি তাহলে এটা হলো পূর্বপদ আর এটা হলো কি পরপদ। আচ্ছা, পূর্ব পদে কি আছে রথ, মানে রথ যুক্ত কে, রথ কে, তাহলে পূর্ব পদের সঙ্গে কি কে বিভক্তি যুক্ত আছে। আমরা এই ব্যাস বাক্যে যখন সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি গঠিত হবে তখন আমরা দেখব এই কে বিভক্তিটা লোপ পেয়ে যাবে, কারণ তৎপুরুষ সমাসের শর্ত হলে পূর্ব পদের বিভক্তি চিহ্ন লোপ পেয়ে যাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে দেখো রথকে দেখা, এর যদি সমাসবদ্ধ পদ গঠিত হয় তাহলে কি হবে, রথ দেখা। দেখো এই জায়গাটা তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি গঠিত হলো সেখানে কিন্তু পূর্ব পদের বিভক্তি চিহ্নটা নেই। এখানে যে কেটা ছিল এখানে কিন্তু কেটা নেই, মানে লোপ পেয়ে গেছে। আর রথকে দেখা, এখানে কি হচ্ছে মূল ফোকাসটা কি আমাদের রথ দেখার উপর, ঠিক আছে, শুধু রথ নয় কিন্তু রথকে দেখাটাই আমাদের মূল বিষয়। তাহলে দেখো বিষয়টা রথ দেখা, রথ দেখার উদ্দেশ্য হলো রথকে দেখা, মানে আমাদের কাছে কিন্তু রথটা প্রধান না, রথকে দেখাটা প্রধান। তো এখানে পূর্ব পরপদের অর্থ কিন্তু প্রাধান্য পেল, এটাই হলো আমাদের তৎপুরুষ সমাস। আচ্ছা, এইবার আমরা জানবো তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ। তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ। আচ্ছা, আমি এখানে তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ করছি। লিখলাম দ্বিতীয়া বা কর্ম তৎপুরুষ, তৃতীয়া বা করণ তৎপুরুষ, চতুর্থী বা নিমিত্ত তৎপুরুষ, পঞ্চমী বা অপাদান তৎপুরুষ, ষষ্ঠী বা সম্বন্ধ তৎপুরুষ আর সপ্তমী বা অধিকরণ তৎপুরুষ। তাহলে আমরা তৎপুরুষ সমাসে এখানে 6টা শ্রেণীবিভাগ দেখালাম। দ্বিতীয়া বা কর্ম তৎপুরুষ, তৃতীয়া বা করণ তৎপুরুষ, চতুর্থী বা নিমিত্ত তৎপুরুষ, পঞ্চমী বা অপাদান তৎপুরুষ, ষষ্ঠী বা সম্বন্ধ তৎপুরুষ আর সপ্তমী বা অধিকরণ তৎপুরুষ। এই যে আমরা এখানে তৎপুরুষ সমাসের 6টা ভাগ দেখালাম, এটা কিসের উপর ভিত্তি করে বলতো, কারক ও অকারক সম্পর্কের উপর ভিত্তি করে। যেখানে আমি লিখে দিলাম কারক ও অকারক সম্পর্কের, মানে এই যে
ছটা ভাগ আমরা দেখলাম, এই ছটা ভাগ কিসের ভিত্তিতে করছে? কারক ও অকারক সম্পর্কের ভিত্তিতে তৎপুরুষ সমাসকে আমরা এই ছটা ভাগে ভাগ করছি। এছাড়াও তৎপুরুষ সমাসের আরো কয়েকটি ভাগ লক্ষ্য করা যায়, সেগুলো কি কি সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, উপপদ, উপপদ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, নং তৎপুরুষ। এছাড়াও রয়েছে ক্রিয়া বিশেষণে তৎপুরুষ, উপসর্গ তৎপুরুষ, অলোপ তৎপুরুষ। অলোপ তৎপুরুষ আমরা এখন অলোপ সমাস করব, এখানে আলোচনা করব, তাই এখানে আমি রাখিনি। এই ছটা ছাড়াও আমাদেরকে আরে তিনটে জানতে হবে, কি কি? উপপদ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ আর নং তৎপুরুষ। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যে এখানে ছটা ভাগ দেখালাম, এই ছটা ভাগ কিসের ভিত্তিতে? কারক অকারক সম্পর্কের ভিত্তিতে। পরীক্ষাতে যদি এখান থেকে আসে তবে কিন্তু সংজ্ঞা আসবে না, এগুলো কিন্তু সংজ্ঞা হিসাবে আসবে না, উদাহরণ দিতে পারে এগুলো। আর এই তিনটে কিন্তু আমরা সংজ্ঞা সহ উদাহরণ করব, সংজ্ঞাও করবো, কারণ তিনটে সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো আমরা সংজ্ঞা করার দরকার নেই, আমরা একটু বুঝে নিতে গেলে আমরা এই উদাহরণগুলো করতে পারবো। আচ্ছা, করণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ। কর্ম তৎপুরুষের ক্ষেত্রে কি হচ্ছে? বলছে পূর্ব পদের সঙ্গে কে বিভক্তি যুক্ত থাকছে। পূর্ব পদের সঙ্গে হচ্ছে কে বিভক্তি। করণ তৎপুরুষের ক্ষেত্রে কি হচ্ছে? পূর্ব পদের সাথে কি থাকছে? দ্বারা, দিয়া, কর্তৃক, অনুসর্গ। আচ্ছা, নিমিত্ত তৎপুরুষের ক্ষেত্রে কি থাকছে? জন্য, উদ্দেশ্য, নিমিত্ত, অনুসর্গ। আচ্ছা, অপাদান তৎপুরুষের ক্ষেত্রে কি থাকছে? হতে, থেকে, চেয়ে, অনুসর্গ। সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে কি থাকছে? র, এর বিভক্তি। আর অধিকরণের কাছে কি থাকছে? এ, অ, তে বিভক্তি। এই চার্ট আমাদেরকে মনে রাখতে হবে। কর্ম তৎপুরুষ কি? বলছে যে তৎপুরুষ সমাসে, ভালো করে শুনলে, যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে কে বিভক্তি চিহ্ন লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় কর্ম তৎপুরুষ। কর্ম তৎপুরুষ কি? যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে দ্বারা দিয়া, পূর্ব পদের সাথে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ যুক্ত থাকে এবং সমস্ত পদে গিয়ে তা লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় করণ তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ কাকে বলে? যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের অনুসর্গ, জন্য, উদ্দেশ্য, নিমিত্ত ইত্যাদি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় নিমিত্ত তৎপুরুষ। অপাদান তৎপুরুষ কি? যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের অনুসর্গ, পূর্ব পদের অনুসর্গ হতে, থেকে, চেয়ে ইত্যাদি সমস্ত পদে গিয়ে লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় অপাদান তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষ কি? যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের র, এর বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় সম্বন্ধ তৎপুরুষ। আর অধিকরণ তৎপুরুষ কি? যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে এ, অ, তে ইত্যাদি বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় অধিকরণ তৎপুরুষ। তার মানে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে পূর্ব পদের সাথে বিভক্তি বা অনুসর্গ যাই যুক্ত থাকুক না কেন, সেটা সমস্ত পদে গিয়ে লোপ পেয়ে যায় এবং তার সাথে সাথে কি হয়? পরপদের অর্থটা প্রাধান্য পায়। আমরা কারক যখন শিখেছিলাম বা জেনেছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম যে কে, এটা কিন্তু কর্মকারকে বিভক্তি, তাই এর নাম কর্ম তৎপুরুষ। দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গের ব্যবহার কর্মকারকে লক্ষ্য করা যেত, তাই এর নাম কর্ম তৎপুরুষ। জন্য, উদ্দেশ্য, নিমিত্ত ইত্যাদি অনুসর্গের ব্যবহার আমরা দেখতে পেতাম নিমিত্ত কারকের ক্ষেত্রে, তাই এর নাম নিমিত্ত তৎপুরুষ। হতে, থেকে, চেয়ে ইত্যাদি বোঝানো গেলে কোন কারক হতো? অপাদান কারক, তাই এর নাম হলো অপাদান তৎপুরুষ। র, এর ইত্যাদি বিভক্তি যুক্ত থাকতো সম্বন্ধ পদের সাথে,
তাই এর নাম সম্বন্ধ তৎপুরুষ। আর অধিকরণ কারক ক্ষেত্রে আমরা দেখতে পেতাম এ, অ, তে ইত্যাদি বিভক্তি ব্যবহার বেশি মাত্রায় লক্ষ্য করা যেত, তাই এর নাম হলো অধিকরণ তৎপুরুষ। আজকে আমরা এই 6টা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। এর পরের ক্লাসে আমরা উপপদ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, নং তৎপুরুষ নিয়ে আলোচনা করে অন্য কোনো সমাসের আলোচনায় প্রবেশ করব। তাহলে আজকে আমাদের ক্লাস শেষ হবে এই 6টা তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ আলোচনার মধ্য দিয়ে। আচ্ছা, আমি এটা থাকলো, এটা মেটালাম না, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে হলো আমরা যাচ্ছি কর্ম তৎপুরুষে। কর্ম তৎপুরুষে কি বলছে দেখো, যে পূর্ব পদের সাথে কি হচ্ছে, কে বিভক্তি যুক্ত থাকে। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটাতে দেখো, পূর্ব আলুকে ভাজা আর ফুলকে তোলা। এখানে পূর্ব পদে কি আছে, আলুকে, আর পর পদে আছে ভাজা। পূর্ব পদে রয়েছে ফুলকে, পর পদে রয়েছে তোলা। আমি কি বলছিলাম, পূর্ব পদে কে বিভক্তিটা সমস্ত পদে গিয়ে লোপ পেয়ে যায়। তাহলে আলুকে ভাজা, এটা যখন সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ গঠিত হবে তখন এই কেটা লোপ পেয়ে যাবে। তাহলে কি হবে, আলু ভাজা। আলুটা কিন্তু মূল বিষয় নয়, আলু ভাজাটা মূল বিষয়। সেই জন্য তাহলে এটা কি হবে, আলু ভাজা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো সমস্ত পদে দেখো কেটা কিন্তু লোপ পেয়ে যাচ্ছে, ঠিক আছে, কেটা লোপ পেয়ে যাচ্ছে, এখানে কিন্তু কেটা নেই সমস্ত পদে। ঠিক একই রকম ভাবে ফুলকে তোলা, কি হবে, ফুল তোলা। ফুল তোলা, দেখো এখানে দেখো কেটা কিন্তু লোপ পেয়ে গেছে। পূর্ব পদে যে কেটা রয়েছে সমস্ত পদে কিন্তু কেটা লোপ পেয়ে গেছে। এটা হলো আমাদের কর্ম তৎপুরুষের উদাহরণ। নেক্সট চলো আমরা যাই করণ তৎপুরুষে। করণ তৎপুরুষে আমি উদাহরণ দিচ্ছি। দেখো আমরা 3টে উদাহরণ দিলাম। ঝাঁটা দিয়ে পেটা, যন্ত্র দ্বারা চালিত, মন দ্বারা গড়া। আমি কি বলেছিলাম যে পূর্ব পদের সাথে কোন অনুসর্গ যুক্ত থাকে, দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত থাকে এবং এই অনুসর্গগুলো কি হয়, সমস্ত পদে গিয়ে লোপ পেয়ে যায়। ঝাঁটা দিয়ে পেটা, এটা সমস্ত পদ কি হবে, ঝাঁটা পেটা। দেখো একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু দিয়ে অনুসর্গটা লোপ পেয়ে গেছে। আবার যন্ত্র দ্বারা চালিত কি হবে, যন্ত্র চালিত। দেখো এক্ষেত্রে দেখো দ্বারাটা লোপ পেয়ে গেছে। আবার মন দ্বারা গড়া কি হবে, মন গড়া। আমরা বলি না যে মন গড়া গল্প বলছিস কেন, মন গড়া। এখানে দেখো দ্বারাটা কিন্তু লোপ পেয়ে গেছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, দিয়ে, দ্বারা, দ্বারা, ব্যাস বাক্যে এই যে আমরা অনুসর্গগুলো পেলাম সমস্ত পদে কিন্তু এই অনুসর্গগুলো নেই, এগুলো লোপ পেয়ে গেছে এবং পরপদের অর্থই কিন্তু প্রাধান্য পেয়েছে। চলো নেক্সট আমরা আলোচনা করব নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষে কি বলছে, কি অনুসর্গ থাকবে পূর্বপদের সঙ্গে, জন্য, উদ্দেশ্যে বা নিমিত্ত। আমি উদাহরণ দিচ্ছি। রান্নার জন্য ঘর। দেখো একটু এখানে দেখো যে জন্য বা নিমিত্ত ইত্যাদি অনুসর্গ কিন্তু রয়েছে পূর্ব পদের সাথে,
ঠিক আছে। আমরা সমস্ত পদে কি দেখবো যে এই অনুসর্গগুলো লোপ পেয়ে যাবে, এই অনুসর্গগুলো থাকবে না। তাহলে রান্নার জন্য ঘর কি হবে তোমরা বুঝতেই পারছো সকলে, রান্নাঘর। আচ্ছা, রান্নাঘরে তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু জন্য অনুসর্গটা নেই। আবার বৃদ্ধদের নিমিত্তে আশ্রম কি হবে, বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে দেখো এখানে যে ব্যাস বাক্যে আমাদের যে নিমিত্ত নামক অনুসর্গটি ছিল এটা কিন্তু সমস্ত পদে কিন্তু সেই অনুসর্গটি নেই। এখানে দেখো একই জিনিস প্রযোজ্য হয়েছে, আমাদের ব্যাস বাক্যে যে জন্য নামক অনুসর্গটি ছিল সমস্ত পদে কিন্তু এই জন্য অনুসর্গটি নেই। তাহলে কিন্তু আমাদের নিমিত্ত তৎপুরুষও বোঝা হয়ে গেল। এবার আমরা জানবো অপাদান তৎপুরুষ। অপাদান তৎপুরুষের ক্ষেত্রে কি হচ্ছে, অপাদান তৎপুরুষের ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দিই তাহলে আমাদের ব্যাপারটা আরো পরিষ্কার হবে। যে অপাদান তৎপুরুষ দিলে, উপরে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। কি হচ্ছে দেখো, বিলেত থেকে ফেরত। আমরা অপাদান কারকের ক্ষেত্রে দেখেছি যে পূর্ব পদের সাথে হতে, থেকে, চেয়ে ইত্যাদি অনুসর্গগুলি যুক্ত থাকে। এখানে দেখো তো এটা যদি পূর্বপদ, এটা পরপদ, পূর্বপদের সাথে কোন অনুসর্গ যুক্ত আছে, থেকে, এই যে থেকে। তো সমস্ত পদে গিয়ে এই থেকেটা কিন্তু লোপ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, বিলেত থেকে ফেরত, কি হয়ে যাবে, বিলেত ফেরত। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আগা হতে গোড়া। এটা পূর্বপদ, এটা পরপদ, পূর্বপদের সাথে কোন অনুসর্গ আছে, হতে। তাহলে আগা হতে গোড়া কি হবে, আগা গোড়া। দেখো দুটো উদাহরণে দেখো যে ব্যাস বাক্যে যে অনুসর্গগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত পদ বা সমাসবদ্ধ পদে কিন্তু সেই অনুসর্গগুলো লোপ পেয়ে গেছে। এটা হলো আমাদের কি হলো, অপাদান তৎপুরুষ। এবার আমরা জানবো সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষ কি, সম্বন্ধ তৎপুরুষ হলো পূর্ব পদের সাথে কি হবে, পূর্ব পদের সাথে র বা এর বিভক্তি যুক্ত থাকবে এবং সেটা যখন সেই ব্যাস বাক্য যখন সমস্ত পদে রূপান্তরিত হবে তখন সেই সমস্ত পদে র বা এর বিভক্তিটা লোপ পেয়ে যাবে। আমি এখানে উদাহরণ দিচ্ছি, মনে করো রাজার ভৃত্য। রাজারটা হলো পূর্বপদ, ভৃত্য হলো পরপদ। এখানে পূর্বপদের সাথে কি র বিভক্তি যুক্ত আছে, এটা সমস্ত পদে গিয়ে কিন্তু লোপ পেয়ে যায়। তাহলে কি হবে তখন, রাজভৃত্য, রাজভৃত্য। বুঝতে পারলাম, রাজার বৃত্ত, রাজভৃত্য। আমি এখানে যদি আর একটা উদাহরণ দিই, মনে করো বামুনের পাড়া। বামুনের পাড়া কি হবে, বামুন পাড়া। দেখো এখানে র যুক্ত আছে, এটা সমস্ত পদে গিয়ে কিন্তু রটা লোপ পেয়ে যাবে। আমি যদি বলি বাংলার শিক্ষক, তোমরা বলবা বাংলা শিক্ষক। তাহলে বাংলার শিক্ষক, আমি এখানে উদাহরণটা দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। লিখলাম দেখো বাংলার শিক্ষক, এটা কি হচ্ছে, এটা পূর্বপদ আর এটা পরপদ। আমরা দেখতে পাচ্ছি পূর্ব পদের সাথে কি হচ্ছে, র বিভক্তি যুক্ত আছে। এই যে দেখো অধিকরণ কারক সম্বন্ধ করে র, এটা সমস্ত পদে গিয়ে কি হয়ে যাচ্ছে, রটা লোপ পেয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে, বাংলা শিক্ষক, বাংলা শিক্ষক। এই উদাহরণটা দেওয়ার একটা কারণ রয়েছে, এই যে বাংলা শিক্ষক এটাকে কিন্তু আরেক ধরনের সমাসে আমরা করতে পারি, সেটা হলো মধ্য পদলোপী কর্মধারয়। কিভাবে, বাংলা বিষয়ক শিক্ষক, বাংলা শিক্ষক, তখন হয়ে যাবে মধ্য পদলোপী কর্মধারয়। আবার যদি কি বাংলার শিক্ষক, তাহলে তখন হয়ে যাবে কিন্তু সম্বন্ধ তৎপুরুষ। আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে। এবার আমরা শেষ রয়েছে অধিকরণ তৎপুরুষ। এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের আজকের ক্লাস
শেষ হয়। অধিকরণ তৎপুরুষের ক্ষেত্রে কি বলছে যে পূর্ব পদের সঙ্গে এ, অ, তে ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে এবং এই বিভক্তিগুলো কি হয় সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে গিয়ে কি হয়ে যায় লোপ পেয়ে যায়। যেমন আমি এখানে উদাহরণ দিচ্ছি, একটা মনে করো জলে মগ্ন, এটা কি হলো, এটা পূর্বপদ আর এটা পরপদ। পূর্বপদের সঙ্গে কি আছে এ, অ, তে, পূর্বপদের সাথে কি আছে জল এ, আর এটা কি হচ্ছে জল যুক্ত এ, এই যে দেখো এ, এই যে এ। এবার এটা সমস্ত পদে কি হয়ে যাবে এটা লোপ পেয়ে যাবে, কি হয়ে যাবে জলমগ্ন। পূর্ব পদের সঙ্গে যে এ বিভক্তিটা ছিল সেটা সমস্ত পদে গিয়ে লোপ পেয়ে গেল, হয়ে গেল জলমগ্ন। আমি যদি আরেকটা উদাহরণ দিই, মাথায় ব্যথা, এটা পূর্বপদ এটা পরপদ। পূর্বপদের সাথে দেখো অন্ত্যেস্তর বিভক্তি যুক্ত হয়েছে, যে অন্ত্যেস্তর, তাহলে সমস্ত পদে গিয়ে কি হবে অন্ত্যেস্তরটা লোপ পেয়ে যাবে, তাহলে কি হবে মাথা ব্যথা। এই হলো আমাদের অধিকরণ তৎপুরুষ। তাহলে আমাদের যদি এখানে প্রত্যেকটা উদাহরণ আমি একটা করে লিখে রাখি, যেমন কর্ম তৎপুরুষে ফুল তোলা, আচ্ছা পর তৎপুরুষে আমরা কি পেলাম যন্ত্র চালিত, আচ্ছা নিমিত্ত তৎপুরুষে আমরা কি পেলাম রান্নাঘর, আচ্ছা অপাদান তৎপুরুষে আমরা কি পেয়েছি আগাগোড়া, আচ্ছা সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে আমরা পেলাম রাজভৃত্য, আর অধিকরণ কারকে অধিকরণ তৎপুরুষে আমরা পেলাম মাথা ব্যথা। এই হলো আমাদের আজকের সমাসের ক্লাস। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, আজকের ক্লাসে আমরা শিখলাম মধ্য পদলোপী কর্মধারায় কি, রূপক কর্মধারায় কি, তৎপুরুষ সমাস কি, এবং কারক ও অকারক সম্পর্কের ভিত্তিতে আমরা তৎপুরুষ সমাসকে কটি ভাগে ভাগ করতে পারি সেই ভাগগুলো আমরা জানলাম এবং সেই ভাগগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানলাম। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব হলো উপপদ তৎপুরুষ, নং তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ এবং তার সাথে অন্য কোনো নতুন একটা সমাসে আমরা প্রবেশ করব। তো আজকের মতো সমাসের ক্লাস এখানেই শেষ হলো। আশা করি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার। তোমরা যখন বাড়িতে নিজে আরেকবার পড়বে এবং উদাহরণগুলো নিজে অ্যাপ্লিকেবল করার চেষ্টা করবে, মানে এই সমস্ত যে বিভক্তি বা অনুসর্গ যোগ করে তুমি যখন নিজে কোনো উদাহরণকে বিশ্লেষণ করবে, এইভাবে তোমাদের কাছে হয়তো বিষয়টি আরো বেশি পরিষ্কার হয়ে উঠবে, এই আশা রাখি। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। পরের ক্লাস খুব তাড়াতাড়ি আবার আমরা সমাজের ক্লাস নিয়ে ফিরব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই বাড়িতে পড়াশোনা করবে। এই বলে আমরা আজকের ক্লাস শেষ করছি।